মানুষটার বয়স বেড়েছে, আমরা বড় হয়ে গেছি, কিন্তু বদলায়নি সেই গানগুলোর আবেদন, কমেনি আমাদের আবেগও। চোখ বুঝলেই আমরা ফিরে যাই সেই নস্টালজিক সময়টাতে। জেমসের গান আমাদের ভাসিয়ে নিয়ে যায় সেই সোনা ঝরা কৈশোরের রৌদ্রমাখা দিনগুলোতে। হ্যাংলা একহারা গড়ন ছেলেটার, ক্লাস 9-এ পড়ে, বয়সের তুলনায় খানিকটা লম্বা, দু চোখের সীমানায় গোপন কিছু স্বপ্ন উড়ে বেড়ায় সারাটাক্ষণ। এক পলক তাকিয়ে বোঝা যায় মনের ভেতরে লুকিয়ে থাকা অগ্নিকুণ্ডের খানিকটা আভাস এই চোখে জ্বলছে। বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আর তার ছেলে নিয়মিত পরীক্ষায় গোল্লা নিয়ে বাসায় ফেরে। ক্লাসে মন নেই, পড়ালেখার প্রতি তীব্র অনীহা। পরীক্ষার আগের রাতে বন্ধুর বাসায় লুকিয়ে রাখা গিটার নিয়ে গান গাইতে ছুটে যাওয়া। বাবা বুঝে গেলেন এই ছেলেকে দিয়ে আর যাই হোক পড়াশোনা অন্তত হবে না। মেজাজি ওই ভদ্রলোক রাগের মাথায় ছেলেকে বের করে দিলেন ঘর থেকে। বাবা জানতেন না অনেকগুলো বছর পরে ছেলেটা তখন পরিপূর্ণ যুবক হবে, আর দেশের কোটি মানুষ তাকে চিনবে। গিটারের ঝংকার তুলে সে গাইবে, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। সেই ছেলেটার নাম জেমস, মাহফুজ আনাম জেমস। ভক্তরা যাকে ভালোবেসে গুরু বলে ডাকে। বাবাকে কখনো সে গানটা শোনাতে পারেনি জেমস, কারণ বাবা ততদিনে চলে গেছেন না ফেরার দেশে। ঘর ছাড়ার পরে এসে উঠেছিলেন আজিজ বোর্ডিংয়ে। তখন ফিলিংস নামের একটি ব্যান্ডের হয়ে পারফর্ম করতেন তিনি। বোর্ডিংয়ের 12 ফিট বাই 12 ফিটের ছোট্ট একটা কামরায় চাষবাস হতো গানের। সেখানেই জন্ম হতে লাগলো বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের সবচেয়ে বড় তারকাদের একজন। জেমসের ক্যারিয়ারে এই আজিজ বোর্ডিংয়ের অবদান অনেক। এই মধ্যবয়সেও জেমস স্মৃতিকাতর হয়ে পড়েন সেই দিনগুলোর কথা ভেবে। গান লেখা হচ্ছে, কোরাসে গান গাইছে দলের সদস্যরা, বোর্ডিংয়ের কামরা ঢেকে যাচ্ছে সস্তা সিগারেটের ধোঁয়ায়। রাতে নাইট ক্লাবে গানের অনুষ্ঠানে কি গাওয়া হবে সেগুলো রিহার্সাল চলছে। আর এরই মধ্যে সময় গড়িয়েছে প্রকৃতির নিয়মে। নিজের অজান্তেই বেড়ে উঠেছেন তিনি। গানের জন্য চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এলেন জেমস। 90-এর দশকের শুরুতেই জেল থেকে বলছি অ্যালবাম দিয়ে সঙ্গীতাঙ্গন মোটামুটি কাঁপিয়ে দিলেন তিনি। জেমসের ভরাট গলায় গাওয়া গানগুলো লুফে নিল সবাই। বস্তি থেকে 5 তারা হোটেলে সব জায়গায় শুধু জেমসেরই গান। 1995 সালে নন মেটালিক গানগুলো যে এত জনপ্রিয়তা পাবে সেটা ভাবেনি কেউই। প্রিয় আকাশী গানটি ছিল সে সময়ের তরুণদের কাছে নেশার আরেক নাম। এরপর গল্পটা এগিয়ে যাওয়ার, একটার পর একটা হিট গান উপহার দেওয়ার, নতুন নতুন মাইল ফলক তৈরি করার। মীরাবাই, পাগলা হাওয়ার তরে, যদি কখনো ভুল হয়ে যায়, মা, বাবা কিংবা ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, বাংলাদেশ, অথবা লিখতে পারি না কোনো গান। এসবে তখন বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। এর মধ্যে একদল লোক বলতে শুরু করলো ব্যান্ড সঙ্গীতের নামে জেমস বাংলা গানের ধারণাটাকেই নষ্ট করে দিচ্ছেন। তাদের জন্যই সম্ভবত তিনি নিয়ে এলেন শামসুর রাহমানের সুন্দরীতমা কবিতা থেকে আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। এই একই গানেই ভেসে গেল সমালোচনার বালির বাঁধ। এরই মাঝে দুঃখিনী দুঃখ করোনা গেয়ে সবাইকে মাতালেন আবার। কিছুদিন ব্যক্তিগত ঝামেলায় গানে মন দিতে পারেননি বটে, তবে বিরতি কাটিয়ে ফিরলেন। বাংলা নয়, হিন্দি গান নিয়ে এলেন জেমস। গ্যাংস্টার সিনেমার ভিগি ভিগি গানটি তখন আলোড়ন তুলেছিল বলিউডে। টপ চার্টের শীর্ষেও ছিল অনেকটা দিন। এরপরেও সেখানে প্লেব্যাক করেছেন। লাইফ ইন আ মেট্রো সিনেমায় তার গাওয়া আলবিদা গানটাও শ্রোতাদের পছন্দের তালিকায় ছিল। অনেক দিন নতুন গান করা হয় না, নতুন কিছু করার অনুপ্রেরণাও পান না। গানের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে। জেমসও তাই পুরনো গানগুলো গেয়েই মঞ্চ মাতাচ্ছেন। ফুটফুটে 2 কন্যা সন্তানের পিতা তিনি। 2 মেয়ের ভেতরেই তার প্রাণ পাখি বসত করে। মেয়েদেরকে নিয়ে স্ত্রী থাকেন আমেরিকায়, সময় পেলে তিনিও উড়াল দেন সেখানেই। 80 আর 90-এর দশকের তরুণদের, এমনকি যারা এই শতাব্দীর শুরুর সময়টাতেও কিশোর বা তরুণ ছিলেন, তাদের কাছে জেমস এক অদ্ভুত উন্মাদনার নাম। সেই ফিতার ক্যাসেটের যুগে জেমসের অ্যালবাম বের হবে জেনে অডিও দোকানের সামনে লাইন ধরে অনন্ত অপেক্ষার মধুর স্মৃতি অনেকেরই সঙ্গী। এই দিনগুলো পার হয়েছে অনেক আগেই। আগের সেই ক্রেজ এখন বিস্মৃত, অতীতের কল্পনা। কিন্তু এখনও কোনো কনসার্টে জেমস গিটারে ঝংকার তুলে গেয়ে ওঠেন পাগলা হাওয়ার তরে। এর পরের লাইনটা তাকে আর গাইতে হবে না। উপস্থিত শ্রোতাদের তুমুল চিৎকারে ঢাকা পড়ে যায় জেমসের কণ্ঠস্বর। আমাদের সঙ্গীত আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের একজন মাহফুজ আনাম জেমস। আমাদের সঙ্গীত আকাশের সেই উজ্জ্বল নক্ষত্রের প্রতি আমাদের পেজের পক্ষ থেকে রইল অফুরান ভালোবাসা।